আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 22। থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল, অস্বাভাবিকভাবে অন্তর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবু গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এসব সময় নারী মনকে অন্তু ঘেন্না করে। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা, বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটুও উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করছিল, খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো, অন্তুদের পরিবার ঋণখেলাপি করেছে, আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশে পাশেই ছিল, মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদরঘাটে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি না করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে, দু একদিন ঘুরোঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্ত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটের টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছে। এখানে যেসব চলছে, এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল, অন্তু, মুখে ওড়না চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবুও খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছন ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটাও বোধ হয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাফ। এখন আছি, মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দিয়ে চলবে। তাই বলে আমি তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই না। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তর তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চোকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো। করলেই বা কি, আর কিছু হারানোর নেই। এখন যা হারাবে তা আর গায়ে লাগবে না, করতে পারিস। অন্তিক কেমন করে হেসে উঠল। তোর কথায় এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু। তুই আমাকে ঘেন্না করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল।
ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত করে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি। আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছা আছে তো অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেব সব রকমের। তোকে ঘৃণা কাটাতেও বলবো না আমার উপর থেকে। শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভায় মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে। জয় ভালো বিরিয়ানি রাখতে জানে। ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাঝারের হাতে গুলি খাওয়ার লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এ অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে। সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর। ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসবের বান্দরের খাওয়াতে পিকনিক এত করছি। রানার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা। একা রাত কাটতে চায় না। খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল, আরমিন আবার আসছিল ওই বাড়িতে? আচ্ছা, ওই ছেলের জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছেড়ে মারা খেতে চারদিক চেঁচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞেস করল, ওখানে কেন গেছিল? জয় হাসল। হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়ছিলাম, সুন্দরী চিংড়িরা বোকা হয়। আসলে ওই শালি একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। সেটির ধান পড়ে চুলায়, ওই শালি পানি ঢালে পাছায়। তাইলে কি হইল? না জানি কিসব দৃশ্য দেখে আসছে। কলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামেনি। এ তোরা কেউ ওই সিরিরে যাইয়া কই আসবি? ওর সাথে সামনে কি কি হইতে পারে? তুই নিজে দেখছিস ওকে? হ, দুপুরে ওইখানেই ঘুমাইছিলাম। বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াতেই এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসল। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল। এখনো কি সেসব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা। ওসব দেখছে আমি নিশ্চিত। আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে, এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল। সাহসে যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে খাবলা ধইরা থুতো ছড়ে? এটাই তো বোঝা যায় মায়ার কলজে 12 হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, হ, কামটা ভালো করে নাই, মাগার। জয় হেসে ফেলল। হামজা জয়ের সেই হাসিটা কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আধ খাওয়া সিগারেটটা 2 আঙুলে চেপে ধরে নেভালো। তাতে বোধ হয় হাতের পুরু চামড়াতে অল্পখানিক ছেক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়ার শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি দেখি নিজে থেকেই খুব ফার্স্ট। সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোড়া কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসল। চোখ হাসছে তার। শার্টের কলারের ওপর দিয়ে শিকল আকৃতির চেনটা ঝুলে আছে নিচের দিকে। তাতে ইংরেজি হরফ জে এর লকেট। বা হাতের রিস্টলেটটা কবজি থেকে কুনুয়ের একটু উপরে পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তার ওপর কালো জ্যাকেট পরেছে।
পাড়া, ক্লাব, এমনকি চলাচলে তাকে কোনো সময় ফরমাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের উপর ওর করা সবটুকু ন্যায়পরায়ণতার হিসেব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করে নেবে। এই হাসি ধারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে, করতেছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। এ কবির, আমার জন্য এক প্লেট আনতো। লতিফ ভাইয়ের সাথে বসে খাবো, যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটার ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। এখানে এখন থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি। আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো আকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু তো করব না, এটা ঠিক না। দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরলে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো তুই আর আমি। অনেকদিন খেলি না। হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায়। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসল। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে, অসভ্য জঙ্গলিদের মতো করে খায় জয়। গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসল। লতিফ কাকতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটেই ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই, আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছাড়খাড় লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখে আকুলতা বোধ হয় জয়কে খুব আনন্দিত করল। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউকে। আপনাকেও করার কিছু নাই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল, আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের, তার রুহু কাঁপছে। জয় বলল, আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে। আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে, আর আপনি সেই মাঝারের সাথে হাত মিলাইলেন? ছি। অবশ্য এর কারণ আছে। সে আপনাকে ডেকে বুঝাইল হামজার পার্টিতে থাকলে এভাবে জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইটে বদনামি এবং শত্রুতা কামিয়েছি, এইটুকু দেখলেন না আপনি? ফেহ, ইজ্জতই রইল না শালা। মাঝারের সাথে আপনি মিলেছেন গুলি খেয়ে। ওদিকে পলাশ খানকির বাচ্চা দুমুখী পাগল শালা। শালার সাওয়াল টাল সাইকো, ভাবে যে আমরা কিছু বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাঝারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল। আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করতেছেন? কন, এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল। জয়, বিশ্বাস করো, আমি যাইনি। মাঝার এসেছিল। আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিলে। খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিলা ওইখানে। তা জানি আমি। কিন্তু 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 ছোটবেলায় পড়ছিলাম, ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর ঘরে। আজও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না? এজন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এসবও ইস্যু না। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিরকে বলল, এই শ্বশুরবাড়িতে কল করতো।
বল। ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধ হয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিশে কাফনে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার। মিশ্রি গন্ধ আসছে মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওইটা লাশই হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপ্পড় চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি গাঁথা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গেলে সোফার উপর বসে পড়ল ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরে খেয়ে বিদেয় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করল। গুংড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোরসন্ধির উপর কষি একটা রডের আঘাত লাগালো। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি, কিন্তু এই যে আপনারে আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই, পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে? আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে 1 গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা। শ্বশুরাপাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত মাজল, একটু পারফিউম মারল শরীরে। কবির জিজ্ঞেস করল, ভাই, আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর কেরা খবর দিতে পারে পুলিশরে? আসলে তো লাশ এখনো ওই ঘরেই আছে। আরমিনের দোষ দিয়ে দেব, কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আরমিন ওর বাড়িতে গেছিল, ও সহ দেখছে। বলে দিই যে পুলিশে ওই শালি খবর দিছে। যে বলিটা আগের বার দেয় নাই শালিরে, এবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়াছবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর মিথ্যে বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে। সে জিজ্ঞেস করল, সত্যি ভাই? না, মিথ্যা। বিশ্বাস করল কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ করে থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল, ভাই, ওই বাড়ির জমি তো আপনাদের নামে এখন, তাই না? তাইলে পুলিশ যদি জিজ্ঞাসা যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে ফেসে যাবেন না? জয় উঠে দাঁড়ালো। তোকে কে বলছে জমি আমাদের? না মানে, ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনারা দখল করেছেন শেষমেশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসল। রাজনীতি বুঝিস না রে পাগলা, জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটা ওর হয়ে গেছে। তাইলে ওই মহিলারা থাকতো যে?
হ, ওই সব গল্প বানানো হয়েছিল। এইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেললেও সামাজিক উপায়ে, খুব যুক্তিগতভাবে। আবার কেউ জানলেও না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই। পুলিশ আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না। সে এসবের কিছুই জানত না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে বলল, না ভাবিনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার। অনেকদিন খেলি না, লোকে আমাকে হালকাভাবে নিচ্ছে রে আজকাল। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 22 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 23। পুলিশ এলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না। কবে গেছে সেটাও জানা নেই কারোর। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনো সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের উপর। সকলে নাকে চেপে ধরে ভেতরে ঢুকলো, শুধু জয় বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের উপর থেকে মোড়ানো মানবদেহের মতো বস্তুটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারির কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্তপুঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো, তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে, ভাই ওটা কি? না মানে আমি যা দেখতেছি আপনিও কি তাই দেখতেছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ আসবে বোধহয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে, ভাই এই মার্ডারটা কে করছে? আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি, ভাই খুনটা আপনি করছেন? না, প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞেস করল, তাহলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনার আগেও জানতেন, আমার মনে হয় আপনি আগেও জানতেন। জয় হাসল, তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলছিল কথাটা কবির। দ্রুত গলা নামিয়ে বলল, মানে বুঝিনি, আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে, এবার কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়েন্সে মাস্টার কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হলো। অমনে ভ্যাবলার মতো চাইয়া আসোস কেন বল? নিজের ঢোল নিজে না পিটাইলে ও ঢোলে মরচে ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাঁচাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাশ করি নাই? করছি তো। যা অল্প একটু তুলে আন। ওয়াক থু, ছি, এসব ছোট কাজ করবে না আমায় দিয়ে। বিনা তেলের অমলেট, পজিটিভ ভাবতে শেখ। যে বালটা ভাবছিস তা না ওইটা, আমি নিশ্চিত। আর একটু নিশ্চিত হই, আন যা। কবির চোখ বুঝে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুঝে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে। একটা সাধারণ বিষয়কে ঘোরায় পেঁচায় ভেবে
সমাধান বের করবার পারে না। সেই শালাও থানায় ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবুলদের জন্যই এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টোপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়ায় রইল? আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই, কি এটা? মানে দেখতে তো আজেবাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা। পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটিন লিকুইড। কি কাম এটার? এটা এখানে কি করতেছে? লুডো খেলতেছিল বসে। খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ। ওরে কি আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াতে আবিষ্কারও হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে। ব্রেন থেকে ঠিক মতো হরমোন বয় না। পার্টিকুলারলি যখন অকাম করে, তারপর একেবারে চারটি বাট্টি গোল হয়ে যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হয়ে যায় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বসে এই হরমোন লিকুইড পুশ করছে, কয়েক বোতল গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়, হাও, এইবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এরম ধরনের মেন্টাল কিস নাই। আমার শালটা আন। জ্বর ঠান্ডা লাগলে তোরও আবার ঘ্যান ঘ্যান করে। একটু সমাজসেবার নাটক করি, কি আর করার। কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ। পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো ওখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করল না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে। দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর। তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়। অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকিউরি শেষ হতে মাঝরাত হলো। ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলা সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন। তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেয়ারিশ জমিটা আসলেই কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে। অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকম ভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা, সে ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমির বছরের পর বছর। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে। কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে, এবং এই জমির পেঁচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে। তারই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশের আড্ডা জমি বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল। তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে, প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এতদূর গেছে। তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই। তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি। মাছ দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছেন। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনোভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তর পরীক্ষা ছিল আরেকটা, ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারল তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্ত নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবু কেন মেরেছে? অন্তর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারেও অন্তর সংশয় রয়ে গেল।
আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে একজন রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতেও হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছে প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা ওমলেসিন 40 মিলিগ্রাম এর ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনে স্ট্রাক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে, বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়? অন্তিক নির্লজ্জের মতো হাসল। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরুদ নেই, তাহলে বোধহয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ? আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হু হু করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি ততটা অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস? পলাশের ছেলেদের চাঁদা দিতে আরো ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জি আরো কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি, অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো সব, সহ্যও করত। আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের উপর মার্জিয়ার ক্ষোভ আরো বাড়ল। মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যেমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার এই হাল দেখে। আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করত ও। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুর বাড়ি থেকে তালাক দেবার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিচ্ছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসল অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধ হয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার সাথে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু? না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব, কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ
অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলে ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখল অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না, কেমন এক অস্থিরতা ঘিরে ধরছে। ঘুরে ফিরেই পলাশের রুফটপটা চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছে করল অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টেকছে না। আশপাশটা ঠিক তেমন গুমুট হয়ে আছে, যেমন কালবৈশাখী ধেয়ে আসার আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও, ট্যাবের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে। তবে কানে এলো ঠিকই, শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিরক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটের ধুমধাম আওয়াজ হচ্ছে। কড়াকাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। এ পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 23 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা, পর্ব সংখ্যা 24। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধল। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জোয়ার ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। রাহাত বলল, তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইয়াকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হলে ভেতরে ঢুকছে? বলেন আমরা আসছি। অন্তুর হাতের আঙুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর টিপ টিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মশকরা করার সম্পর্ক না। জয় ভাই ঢুকার আগে বলেছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাতের পারফরমেন্স ভালো ছিল, সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেমন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা? রাহাত আর কথা বলল না, আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করল, জয় ভাই, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? অন্তুর নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবেন না যেন, ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কান অব্দি পৌঁছায় নাই সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গম্ভীর্য এক দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতরে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখল সেটা কৃত্রিম। জনগণ তা বুঝল না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা, এত ডাকাডাকি কিসের?
অন্তু জমে গেল যেন। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীল যে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাসে আছড়ে পড়ে। জয় অন্তকে জিজ্ঞেস করল, কি ব্যাপার আরমিন, এত লোকের ভিড় কেন, কি হয়েছে? অন্ত নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ি দুজন মহিলা। আরে, এটা ওই যে মেম্বারের ভাগ্নি না, জয়? ও ও ও, ঘোমটার তলে খ্যামটা চলে, মাইনসি কি আর এমনি কয়? এই যে শোনো সকলে, আজকা যা দেখতেছ নতুন কিছু না। আমরা একদিন হ্যারে বাড়িতে যাইয়া ওই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি 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 সি, থু, মাস্টারের মাইয়া। হ হ, আবার মুখোশ পইরা বেড়ায়, কাউরে মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরে যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হে আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকারই তো নাই, নষ্টমী তো ঘরের ভিতরে চলতেছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখেছে নাকি ওই চ্যাংড়ারে, মাইনে জয় রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে, আর চোখে উদ্দেশ্য তার অন্তুর উপর। হ, দেখছি মানে, ওর মায় তো আব্বা আব্বা কইয়া খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইল, হ্যাঁও ভিতরে চইলা গেল, কিছু কইল না। ওই দিনই সন্দেহ হয়েছিল। আবার এই সেরি সেদিন দেখলাম মুখোশ না পইরাই বাইরের তে ঘুরাইল। অন্তর চোখ বুঝে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, একরত্তিও ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকেও তোমায় থুতু দেবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তর দুচোখ ভিজে ওঠে। একটা লোকের এত জেদ, নিজের অপরাজেয় অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা। আর শক্তিও তো অগাধ, বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল যে সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের ছ্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে। এই শরীরে এক ঘরে করো বাপু সকলে, এইসব পাড়াটার বদনাম করব। ও সেরি, এত দিকে পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু, ঘরে বেড়া শোয়াইয়া রাখতে দিয়া বাপ মা গেছে কই? সি 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 সি, বাপের জন্মে এসব দেহি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কই, দরজা খুলতে এত দেরি লাগতেছে কেন? সেই কখন থেকে আইসা এই ছাড়াগুলায় ডাকতেছিল, খুলে তো খুলেই না, খোলে না তো খুলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোকে বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান। তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শোয়াইয়ে রেখে আবার গোসল করে বের হয়েছে। গুঞ্জন উঠল, ও তাইলে কুকাম করে লাংরে বিছানায় শোয়াইয়া রেখা ফরজ গোসলে ঢুকছে মাগি, পর সেখান থেকে বাইর হইয়া আইসো। ছি ছি, রব উঠল মন্তব্যের। অন্তত মোড়ানো গামছাটা মাথা রাখতে চেয়েও পারল না। মহিলা টেনে হিঁচড়ে খুলে ফেলে গামছাটা। পিঠ পেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোঁয়া গেলছে। অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরো হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে।
যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই, সে খারাপ, তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনি দাঁড়াইয়া ওই মাগের ঢং দেখবা? চুল নাক কাইটটা বাইর করো এইসব বালাই দেশ থেকে। কেউ কেউ পরামর্শ দিলেন, শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অব্দি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকালো জয়। চোখাচোখি হলো দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল, যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক, এ দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারীসত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে, তারা স্বাধীন, তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকর্ষিত। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙুল তোলার সাধ্যি কারণেই। তারা অন্তর দোষের কলঙ্ক ও অন্তর গায়ে এবং জয়ের টুকুও একসঙ্গে অন্তর গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই প্রাণ ভরে অন্তুকে দেখেছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘুমটার তলে তলে নষ্টমী করত তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাগ ছিল বেশি, আজ পণ্ড হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলেঢালি সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতো। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়র সে, তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসেবে শরীয়তের বিধান হইল দুইজনকে দৌড়া মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লোকেরা। এসব আগের কালে দেখা যেত, এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম, তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতে চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়, কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেলে বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দ শুনেনি কেউ, বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল জয়। মৌলভীকে বলল, সরি, তা ভাঙল হামজা। মৌলভীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে, আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটল। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করে বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে? সকলে সপ্রভিত হয়ে উঠল। এই পদ্ধতি তো চলমান এখন। দুর্রা মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে উঠল, ধরুন যদি দিয়ে দিই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি?
অন্তর মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছো তুমি? ওই শালীর মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমি ওরে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু বলার আছে, আমার কথাটা একবার শুনুন। আমি উদভ্রান্তের মতো ঠুক গিলল মেয়েটা। আমি কিছু কথা বলতে চাই। মৌলভী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে, আপনারা তাই দেখেছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানে যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তু শিক্ষিত, মার্জিত, যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে, জয়ামির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয়ামির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছ? মানে এসব নাটক দিয়া কি বুঝাইতেছ? ওইটা কও। এই শরীরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার উপর। ধপ করে একদলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুঝে ফেলে। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু। অন্তর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিক মতো থুতুও দিতে জানে না। মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়। এই পর্যন্ত ছিল অবরোধ নিষিদ্ধ উপন্যাসের 24 নম্বর পর্ব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।